রিজার্ভ শুধু অর্থনীতির পরিভাষা নয়, দেশের সক্ষমতার প্রতীক, আত্মবিশ্বাসের ঘর। আর এখন সেখানে ঢুকেছে বিদেশি ঋণের হাওয়া। টাকা আসছে ঠিকই, কিন্তু সেটা কি সত্যি আমাদের দেশের অর্থনীতির জন্য বিভিন্ন দাতা সংস্থা কাছ থেকে এই অর্থ প্রাপ্তি ইতিবাচক হলেও অন্যদিকে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের চলমান আন্দোলনে স্থবির দেশের আমদানি রপ্তানি কার্যক্রম। যদিও এনবিআর এর এই সংস্কার হচ্ছে IMF এর প্রেসক্রিপশনেই। এখন প্রশ্ন হলো, আমাদের অর্থনীতির ভিত কতটুকু শক্ত? এসব নিয়ে আজ তালিকাতার আলোচনা। ঋণের অর্থে রিজার্ভ বাড়ছে, স্বস্তি ফিরবে। আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা এবং ট্রাস্ট ব্যাংক এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফারুক মঈনুদ্দিন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। শুরুতেই আমি একটু জনাব বিদিশা, আপনার কাছে একটু যেতে চাচ্ছি। এই যে এনবিআর এর আন্দোলন, অর্থনীতিতে এর কি প্রভাব পড়তে পারে? ধন্যবাদ। প্রথম বিষয় হচ্ছে যে হ্যাঁ, এনবিআর এর আন্দোলন নিয়ে যদি আমরা কথা বলি, আমরা অর্থনীতির উপরে নেতিবাচক প্রভাব আমরা তো দেখছি। হ্যাঁ, কারণ আমরা স্বাভাবিকভাবে আমরা জানি যে আমাদের যে কর আহরণের ক্ষেত্রে আমাদের যথেষ্ট জটিলতা রয়েছে এবং কর জিডিপির অনুপাত নিয়ে আমরা কিন্তু বছরের পর বছর বলেই যাচ্ছি যে এটা ভীষণভাবে কম। তো এখন এর ওপরে যদি দেখা যায় যে সার্বিকভাবে এক ধরনের স্থবিরতা যদি আমরা দেখতে পাই, তাহলে সেটা তো অবশ্যই সেটা নেতিবাচক প্রভাব। এখন যেটি বিষয় সেটি হচ্ছে যে আমরা স্বাভাবিকভাবেই যেটা আশা করব যে একটা আলাপ আলোচনা হবে এবং আলাপ আলোচনার মাধ্যমে একটা মোটামুটিভাবে এমন একটা পথ পাওয়া যাবে যে যার মাধ্যমে সংস্কারটা যেমন হবে, এর পাশাপাশি এনবিআর এ যারা রয়েছেন সংশ্লিষ্ট তাদের যে মতামত, তাদের যে চাওয়া, সেই জিনিসগুলোকে যতটা সম্ভব অ্যাকোমোডেট করে এক ধরনের স্বস্তিদায়ক অবস্থার দিকে পৌঁছবে, সেটাই আমরা আশা করছি। তবে স্বাভাবিকভাবে আমাদের এমনিতেই আমাদের যদি কর আহরণের ক্ষেত্রে আমরা জানি যে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে এবং সেই কারণে আমাদের কর আহরণের হার অত্যন্ত বলা যেতে পারে অত্যন্ত নেতিবাচক একটা অবস্থায় আছে। এবং তার সাথে যদি এই ধরনের কিছু বিষয় জড়িত হয় যার কারণে একটা অচলাবস্থা তৈরি হয়, সেটি তো আমাদের সার্বিক কর কাঠামোর ক্ষেত্রে এবং কর আহরণের সক্ষমতার ক্ষেত্রে এক ধরনের এখন বলা যেতে পারে স্বল্পমেয়াদী, কিন্তু এটা যদি খুব বেশি দিন চলে তাহলে সেটা কিন্তু একটা দীর্ঘমেয়াদীও একটা নেতিবাচক প্রভাব হতে পারে। সুতরাং আমরা সবাই চাইবো যে আলাপ আলোচনার মাধ্যমে সংস্কার যেমন একদিকে হবে, এর পাশাপাশি সেটির মাধ্যমে বিভিন্ন মহলের যারা রিলেটেড আছেন তাদের যে সমস্যাগুলো, তাদের যে ইস্যুগুলো, সেগুলোকে যতটুকু সম্ভব অ্যাকোমোডেট করে সংস্কারের প্রস্তাবনাটা নেওয়া হয়। যে ফারুক মঈনুদ্দিন, আপনি তো শুনছিলেন আসলে সাইমা হক বিদিশা যে বিষয়টি নিয়ে বলছিলেন। আমরা আসলে আজকে বিষয় ঠিক করেছি ঋণের অর্থে রিজার্ভ বাড়ছে, স্বস্তি ফিরবে কিনা, কিন্তু তার আগে আপনার কাছ থেকে আমি এই এনবিআর এর বিষয়টি নিয়ে আরেকটু জানতে চাবো। আলাপ আলোচনার জন্য তো তাদেরকে ডাকা হয়েছিল, কিন্তু তারা কিন্তু আজকে যায়নি। তো সবকিছু মিলিয়ে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? জনাব ফারুক মঈনুদ্দিন, আপনি একটু আপনার ডিভাইসটা আনমিউট করে নেবেন, আমরা শুনতে পাচ্ছি না আপনাকে। ধন্যবাদ আপনাকে। আমি বিদিশা যেটা বলছিলাম আমি সেটা শুনলাম পুরোপুরি। এখানে বিষয়টা দুটো বিষয় আছে। প্রথম কথা হচ্ছে যে তাদের যে আন্দোলনের যে দাবি দাওয়া যেগুলো, আমি যেটা আমার কাছে যেটা মনে হয় সেটি হয়তো সম্ভবত যে সংস্কার কথা বলা হচ্ছে কিংবা যে সংস্কার প্রস্তাব দেওয়া হচ্ছে, তার মধ্যে হয়তো তাদের আন্ত ক্যাডার কর্তৃত্ব ইত্যাদি একটা বিষয় আছে। সেটি সম্ভবত আমার কাছে মনে হয় যে তাদের প্রধান দাবির মধ্যে একটি, কার কর্তৃত্ব থাকবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যদি সংস্কার চাই, এটা শুধুমাত্র কর্তৃত্ব থাকা নিয়ে আন্দোলন সীমাবদ্ধ থাকা উচিত ছিল না আমি যদি মনে করি। কারণ আমরা সবসময় আমাদের কর বিভাগকে কিংবা কর কাঠামোর আধুনিকায়ন, কর কাঠামোকে সহজীকরণ এবং অন্যান্য বিষয়ে আমাদের অনেক বেশি প্রায়োরিটি ছিল। কিন্তু সেইখানে না গিয়ে শুধুমাত্র কর্তৃত্ব কার থাকবে, কোন ক্যাডার সার্ভিস কার উপরে কর্তৃত্ব রাখবেন, সেগুলো নিয়ে আন্দোলন করাটা আমার কাছে খুব যৌক্তিক মনে হচ্ছে না। এক। দুই হচ্ছে, হ্যাঁ আপনি যেটা বলছেন বর্তমান অর্থ বছরের শেষ 2-3 দিনে যে কর আহরণ যে ব্যাহত হবে সেটি ডেফার্ড হবে ঠিকই, কিন্তু এই করগুলো তো আসলে মৌকুফ হয়ে যাবে না, এগুলো আগামী অর্থ বছরে চলে যাবে। সুতরাং সেটি একটি মাত্র স্বস্তির বিষয় হচ্ছে এগুলা পুরোপুরি চলে যাবে না, তবে এইটি হওয়া উচিত ছিল না। এবং দীর্ঘদিন ধরে তো এই যে দাবির পেছনে সরকার অনেক কিছু, অনেক ব্যাপারে ছাড়ও দেয় মাঝে মধ্যে, কিন্তু এইটি ব্যাপারে কিন্তু আমার মনে হয়
যে এটি আরো একটু যত্নের সাথে হ্যান্ডেল করা উচিত ছিল, তাহলে হয়তো আজকে এই অবস্থা দাঁড়াতো না, কিংবা আমাদেরকে এই আলোচনা করতে হতো না আজকে। এটি হচ্ছে আমার ধারণায় বর্তমান। জি সাইমা হক বিদিশা, আমরা যদি আমাদের আলোচনায় ফিরে আসি যে ঋণের অর্থে রিজার্ভ বাড়ার যে বিষয়টি, আমরা জানি যে সম্প্রতি IMF এর কাছ থেকে এবং কিছু দাতা সংস্থার কাছ থেকে আমরা যতটুকু শুনেছি এবং জানতে পেরেছি যে মঙ্গলবার কিছু রিজার্ভের বিষয়টি এবং কিছু অর্থ আমাদের কাছে আসবে। তো সেক্ষেত্রে এই যে ঋণের অর্থটি, এটি আসলে ঋণ করে পাওয়া, বা আমরা যদি বলি যে পরবর্তীতে সেটা তো আমাদের আবার ফেরত দিতে হবে। তো এই যে রিজার্ভ বাড়ছে, বা আমরা একটি বলবো যে একটি ইতিবাচক অর্থনীতির জন্য, তো আসলে কি ইতিবাচক কিনা আমাদের জন্য যে ঋণের অর্থে রিজার্ভ বাড়ছে, বিষয়টি কি ইতিবাচক? আচ্ছা, একটি বিষয় হচ্ছে যে এই কথাটার আসলে এক কথায় উত্তর দেওয়া মুশকিল। এটা পুরো বিষয়টা হচ্ছে যে এই ঋণ কর্মসূচিটা বা এই ঋণের টাকাটা চাওয়া হয়েছিল কখন, এবং সেটা কি হিসেবে চাওয়া হয়েছিল এবং কোন প্রেক্ষাপটে। আমরা জানি যে বিগত সরকারের সময় মূলত আসলে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট অর্থাৎ চলতি হিসাব যেটা রয়েছে, সেটাতে আমরা দেখেছিলাম যে ঘাটতিটা খুব বেড়ে যাচ্ছে, এবং টাকার কিন্তু একটা বড় ধরনের একটা আমাদের দরপতন আমরা দেখেছি, এবং স্বাভাবিকভাবে এর সাথে সংশ্লিষ্ট রিজার্ভের উপরও একটা নেতিবাচক প্রভাব পড়েছে। এবং সেই প্রেক্ষাপটগুলোকে বিবেচনা করি কিন্তু এই ঋণের বিষয়ে যখন চাওয়া হয়েছিল, তার পরবর্তীতে আমরা যেটা দেখেছি যে স্বস্তিদায়ক সেটি হচ্ছে যে আমরা কিন্তু গত জুন জুলাইয়ের পর থেকে, গত জুলাই আগস্টের পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সার্বিকভাবে আমাদের অন্ততপক্ষে আমাদের রেমিটেন্সের ক্ষেত্রে, প্রবাসীদের পাঠানো আয়ের ক্ষেত্রে এক ধরনের স্বস্তিদায়ক অবস্থা এসেছে, এবং সেটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের রিজার্ভের ক্ষেত্রে, বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্ষেত্রে একটা ইতিবাচক একটা দিক আমরা লক্ষ্য করেছি। তো এখন বিষয়টা হচ্ছে প্রেক্ষাপট তার মানে এখন কিছুটা ভিন্ন, কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে আমাদের এই ঋণের ক্ষেত্রে, আমাদের ঋণ নেওয়ার ক্ষেত্রে আমাদের যে প্রবণতা, সেখানে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এখন প্রেক্ষাপটটা যদিও ভিন্ন, তারপরও এই ধরনের ঋণ স্বাভাবিকভাবেই বৈদেশিক মুদ্রার, আপনি আপনার সূচনা বক্তব্যে বলছিলেন যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ যখন বেড়ে যায় তখন সেটি একটি ইতিবাচক একটা সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে এটা একটা ইতিবাচক একটা দিক, এবং সার্বিকভাবে সেটি কিন্তু অন্যান্য অনেক সূচকের উপরে ইতিবাচক একটা প্রভাব ফেলে। সুতরাং সেটি একটি বিষয়। আর দ্বিতীয় আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে এই ধরনের ঋণের বর্তমান আমাদের যে বিকাশমান অর্থনীতি, এই বিকাশমান অর্থনীতিতে বিভিন্ন জায়গা থেকে ঋণ নেওয়ার দরকার হতেই পারে। এখন যেটি বিষয় সেটি হচ্ছে যে এই ঋণগুলোর ক্ষেত্রে যে কন্ডিশনগুলো, সেই কন্ডিশনগুলো আসলে কেমন, সেটি হচ্ছে সবচাইতে দেখার বিষয়। এবং আমাদের যেটা দেখার বিষয় যে ঋণের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের উৎস রয়েছে, এবং বিভিন্ন ধরনের উৎস, সব ধরনের উৎসগুলোকে আমরা দেখছি কিনা, এক্সপ্লোর করছি কিনা, সেই বিষয়গুলোকে যাচাই বাছাই করে তারপরে আমাদের ঋণের দিকে আমাদের চিন্তাটা করা দরকার। তবে এক্ষেত্রে যেটি বিষয় সেটি হচ্ছে যে আমরা আসলে মূলত IMF যে ঋণ প্রস্তাব, সেই প্রেক্ষাপটটা এখন কিছুটা ভিন্ন হলেও আমরা কিন্তু আসলে যেটা দেখতে পাচ্ছি যে এখন যে কিস্তির যে অর্থ, সেই কিস্তির অর্থটা সম্পূর্ণ করার মাধ্যমে পুরো প্রক্রিয়াটা একটা সুসম্পন্ন করাটা কিন্তু সার্বিকভাবে সামষ্টিক অর্থনীতির জন্য এটা একটা সাইমা হক বিদিশা, আমরা এই বিষয়টি নিয়ে আপনার কাছে আবারও আসবো, আলোচনা করব, কিন্তু ফারুক মঈনুদ্দিন এবং সাইমা হক বিদিশা, আমরা একটি ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা আবারও আসবো। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতায়। আমরা আজ আলোচনা করছি যে বিষয়টি নিয়ে। বিরতির পর আমি একটু ফারুক মঈনুদ্দিন আপনার কাছে যেতে চাই। রিজার্ভ বাড়ছে কিন্তু সেটি হলো ঋণ নির্ভর। আমার প্রশ্ন হচ্ছে ব্যাংকিং ব্যবস্থায় এর কি কোনো ইতিবাচক প্রতিক্রিয়া আপনারা পাবেন? আপনি যে প্রশ্নটা করলেন আমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে। আমি একজন ব্যাংকার হিসেবে আমি ঋণ নেওয়াকে কোনো গর্হিত কাজ বলে মনে করি না। কারণ কথা হচ্ছে যে কোনো অর্থায়নের জন্য কোনো একটা সোর্স খুঁজতে হয়। আমরা যখন পদ্মা সেতুর কথা বলা হচ্ছিল এবং সরকার যখন এক পর্যায়ে তৎকালীন সরকার যখন এক পর্যায়ে বললো যে আমরা আমাদের নিজ অর্থায়নে এটা করবো, কারণ ঋণ নেবো না, তখন কিন্তু আবার এই ঋণ নেওয়ার পক্ষে কিন্তু অনেক কথা বলেছে যে নিজস্ব অর্থায়ন না করে ঋণ দিলে আর ভালো হতো। সুতরাং ঋণ দেওয়া যে সবসময় নেগেটিভ, আমি ওইটা ভাবি না। প্লাস আমি ব্যাংকার বলে আমি আবার একই কথা বারবার বলছি। সুতরাং এটি হচ্ছে একটা সাইড। দ্বিতীয় সাইড হচ্ছে যে আমাদের তো আসলে কোনো বিকল্প ছিল না এই ঋণ না নেওয়া ছাড়া।
সুতরাং আমাদের যেটা দেখতে হবে যে ঋণ নেওয়ার বিষয়টাকে পরিহার করলে ভালো হয় অবশ্যই, এবং তার সাথে সাথে যে জিনিসটা ঘটে, যেটা আমরা সবসময় চাই, অনেক সময় আমরা অনেক কিছু সরকারের কাছে পরামর্শ দিই কিংবা দাবি করি, যে অর্থনীতি কিংবা পুরা সার্বিক বিবেচনা করে অনেক কিছু আমরা সুপরামর্শ, মনে করেন বিদেশাদের মতো যারা সত্যিকার অর্থে একাডেমিশিয়ান, তারাও কিন্তু অনেক সময় অনেক ধরনের পরামর্শ দিয়ে থাকেন, সরকার এটা সবসময় গ্রহণ করে না। তো ঋণ নেওয়ার একটি পজিটিভ সেটা আমি দেখবো যে যদি খারাপের মধ্যে ভালো সাইড যেটি হচ্ছে সেটি হচ্ছে আমাদেরকে কমপ্লায়েন্ট হতে বাধ্য করে। তারা বিভিন্ন বিষয়ে সংস্কার কার্যক্রম সরকার যেটা গরিবেশি করে সেটা করতে বাধ্য করে। যেমন এখন যেটি আছে, যেটা আমাদের কাছে বহুদিন ধরে যেটা আমরা দাবি করছিলাম অথবা আমরা সরকারের কাছে প্রত্যাশা করছিলাম, যে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও বাড়ানোর বিষয়ে আইএমএফ সেটি একটা শর্ত দিয়েছে, যদি সরকার সেই শর্তটি পালন করতে সহসা পারার তো প্রশ্ন ওঠে না। আর দ্বিতীয় একটি বিষয় হচ্ছে কি জানেন, তারা যতই শর্ত দিক না কেন, এটা গত বছরে যখন অনেকভাবে কথা হচ্ছিল যে এই শর্ত না মানলে কি হবে, আমার একটা হান্ট ছিল অ্যাজ এ কি বলবো লেন্ডার, আমরা ব্যাংকাররা যখন আমাদের একটা টার্গেট থাকে আমরা এই পরিমাণ লেন্ডিং করবো তো ইনকাম হবে, আইএমএফ এর কিন্তু লেন্ডিং বিজনেস। সুতরাং আমাদের সরকার দেখেন অনেকগুলো শর্ত তারা মানতে না পারলেও তারা কিন্তু একের পর কিছু দিয়েই যাচ্ছে। সুতরাং তারা যেহেতু শুরু করেছে এটা দেবে, সরকার অনেকগুলো শর্তের কাছে ধারও নেই, একটা দুটি ছাড়া। তো সুতরাং তারা দিয়ে যাবে। এখন আমাদের যেটা করণীয় কিংবা আমাদের যেটা আকাঙ্ক্ষা থাকবে সেটা হচ্ছে এই ঋণকে যাতে সঠিকভাবে ব্যবহার করে আমরা ফেরত দিতে পারি, এবং এখান থেকে আমরা যদি পজিটিভ কিছু বের করতে পারি সেটি হবে এই ঋণ নেওয়ার আসলে জি। এবং রাইট। এই বিষয়টা নিয়ে, এই যে ঋণের এই অর্থের বিষয়টা নিয়ে যদি বলি, যে ঋণ নির্ভর রিজার্ভ বৃদ্ধি, সাইমা হক বিদিশা আপনাকে জিজ্ঞেস করছি, এইটাকে কি আপনি টেকসই বলবেন, নাকি এটি কেবলমাত্র আমাদের জন্য একটি সাময়িক স্বস্তি? একটা বিষয় হচ্ছে যে আমি শুধুমাত্র রিজার্ভের বৃদ্ধিটাকে শুধুমাত্র ঋণ নির্ভর বলবো না, একটা কথা, কারণ এখানে কিন্তু প্রবাসী শ্রমিকদের আয়ের বিষয়টিও রয়েছে এবং সেখানে আমরা একটা বড় ধরনের উল্লম্ফন কিন্তু দেখেছি এবং একটা স্বস্তিদায়ক একটা উল্লম্ফন দেখেছি। তো এখন যেটা বিষয় হচ্ছে যে ঋণের কারণে যে আমাদের বিভিন্ন কিস্তিগুলো আসার কারণে যে উল্লম্ফন আমরা লক্ষ্য করেছি রিজার্ভে, সেটা সাময়িক। সুতরাং এটা আসলে সার্বিকভাবে এখানে যে একটা এটার কারণে একটা বড় ধরনের একটা স্বস্তির বিষয় আছে সেটা আমি বলবো না, কিন্তু সার্বিকভাবে যদি আমরা আমাদের এই ঋণটাকে বাদ দিয়েও যদি আমরা আমাদের রিজার্ভের ট্রেন্ডটাকে লক্ষ্য করি, আমরা কিন্তু এক ধরনের ইতিবাচক দিক আমরা কিন্তু লক্ষ্য করছি এবং সেই জায়গাটাকেই আসলে ধরে রাখতে হবে। আর দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের তো বিভিন্ন ধরনের, আমি আইএমএফ এর ঋণের কথা বলছি না, আমরা সার্বিকভাবে যদি আমরা ঋণের কথা বলি, আমাদের তো বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করতে হবে। তো এখন সেক্ষেত্রে আমাদের যেহেতু ট্যাক্স জিডিপি রেশিও খুব কম, সুতরাং আমাদের আইদার আমাদের ব্যাংকগুলো থেকে ঋণ নিতে হবে অথবা বৈদেশিক ঋণের উপর ভরসা করতে হবে। এখন দেখা গেছে যে ব্যাংকগুলো থেকে যদি আমরা ঋণ নিই, কেন্দ্রীয় ব্যাংক থেকে যদি ঋণ নিই, তাহলে সেটা কিন্তু আসলে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য সেটা কিন্তু মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে এবং ব্যক্তি খাতে ঋণের প্রবাহের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। সেদিক থেকে বিবেচনা করে বৈদেশিক ঋণগুলোর ক্ষেত্রে ঋণ নেওয়ার বিষয়টা, যেহেতু আমরা আমাদের সবচাইতে বেস্ট হচ্ছে আমাদের নিজস্ব সক্ষমতা বাড়ানো, অর্থাৎ আমাদের করের হারটা বাড়ানো, কর জিডিপি এবং রাজস্ব আহরণের সক্ষমতা বাড়ানো। এখন যতদিন পর্যন্ত সেটা আমরা করতে পারছি না, ততদিন পর্যন্ত আমাদেরকে কিন্তু দেখতে হবে আমাদের উন্নয়ন প্রকল্পগুলো বিশেষ করে বাস্তবায়ন করবার জন্য আমরা আসলে কোন ধরনের সোর্স থেকে আমরা অর্থটা নিব। এখন সেটার ক্ষেত্রে আমাদের বৈদেশিক ঋণের মধ্য থেকে, বৈদেশিক ঋণ এবং দেশীয় যে স্থানীয় যে সংকুলান, সেটার মধ্যে এক ধরনের ব্যালেন্স করার একটা ব্যাপার আছে, এক ধরনের হিসেব নিকেশের ব্যাপার আছে এবং বৈদেশিক ঋণের মধ্যেও যেটা দেখার বিষয় আছে, কোন ধরনের ঋণটা আসলে কোন কোন কন্ডিশনে, কোন কোন বিভিন্ন ধরনের ফ্যাক্টর কাজ করবে, ইন্টারেস্ট রেট কাজ করবে, গ্রেস পিরিয়ড কিরকম আছে, সবকিছু বিবেচনা করে কোন কোন ঋণগুলো আমাদের জন্য সবচাইতে লাভবান হচ্ছে বাংলাদেশ, সেই দিকগুলোকে বিবেচনা করে কিন্তু আসলে ঋণের বিষয়টা আসছে। আর এক্ষেত্রে একটু আগে
ডক্টর ফারুক যে কথাটি বললেন সেটার সাথে আমি একটু যুক্ত করে বলতে চাচ্ছি যে আমাদের কিন্তু আসলে পুরো বিষয়টা হচ্ছে যে আমরা যখন ঋণগুলো নিয়ে যখন আমরা কথা বলি তখন কিন্তু আমাদের একটা বিষয় হচ্ছে যে সার্বিকভাবে আমাদের এই যে কাঠামোটা রয়েছে এই কাঠামোর মধ্যে আমাদের সাময়িক যে স্বস্তির কথাও যদি আমরা বলি, তারপরও যেটি বিষয় সেটি হচ্ছে যে এই কিছু কিছু ঋণ কিন্তু আমাদের আসলে নেওয়াটা ওই ওই পর্যায়ে কিন্তু জরুরি হয়ে দাঁড়িয়েছিল। ইতিবাচক দিক হচ্ছে আমি বলবো না যে ঋণ নির্ভর আমাদের রিজার্ভে বেড়েছে, আমাদের যেটা জরুরি দিক সেটা হচ্ছে যে ঋণের বাইরে রিজার্ভের যে অংশটা রয়েছে সেই জায়গাটা, অর্থাৎ আমাদের প্রবাসীদের পাঠানো যে অর্থ, সেই জায়গায় আমাদের যে স্বস্তিদায়ক আমরা এক ধরনের ইতিবাচক দিক লক্ষ্য করছি, সেটাকে আমরা সাস্টেনেবল এবং অর্থনীতিও যদি আমরা সাস্টেনেবল করতে পারি তাহলে কিন্তু আমরা বলবো যে একটা জি স্বস্তিদায়ক জনাব সাইমা হক বিদিশা এবং ফারুক মঈনুদ্দিন, আমরা একেবারেই শেষ করতে হচ্ছে আজকে অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের দুজনকে জানাচ্ছি ধন্যবাদ। দর্শক, শেষ করছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিখাতা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।